প্রিয় দর্শক, এটি সে পুকুর যে পুকুরে দুধ ভর্তি করে জমিদার তার মাকে দুধের মধ্যে চুবিয়ে মেরেছিলেন শুধুমাত্র দুধ খেতে চাওয়ার অপরাধে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ট্রাভেলার সার্ভারের মোহাম্মদ গোলাম সরওয়ার সৃজন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুরের লোহাগড় জমিদার বাড়ির মঠের সামনে। এই জমিদারদের সম্পর্কে অনেক কিছু শুনতে পাওয়া যায়। এরা কেমন ছিলেন, তাদের শাসন ব্যবস্থা কেমন ছিল, তাদের অত্যাচার কেমন ছিল, এই এলাকার মানুষ তাদের সম্পর্কে কি মনে করে, আমরাও বা ছোটোকালে তাদের সম্পর্কে কি জেনে এসেছি, আমরা ধীরে ধীরে জানাবো এই ভিডিওতে। আপনারা সঙ্গেই থাকুন। লোহাগড়ের মূল জমিদার ছিলেন লক্ষণ পোদ্দার। লক্ষণ পোদ্দার এবং তার ভাই জমিদারি পাওয়ার পূর্বে তারা মাহুত ছিলেন। তাদের দুটি হাতি ছিল এবং সার্কাসে তারা হাতিদের বিভিন্ন খেলা দেখিয়ে আয় উপার্জন করতেন। একদিন রাতে তাদের দুটো হাতি পালিয়ে যায় শিকলসহ এবং ডাকাতিয়া নদী পার হয়ে অপর পাড়ে চলে আসে। এরপর তারা যখন হাতি খুঁজতে থাকেন এবং খুঁজতে খুঁজতে ভোর হয়ে যায়। অবশেষে তারা যখন হাতি খুঁজে পান, তারা অবাক হয়ে যায় যে তাদের হাতির শিকল পুরোটি স্বর্ণে রূপান্তরিত হয়েছে এবং জানা যায় যে এটি পরশ পাথরের ছোঁয়া লেগে স্বর্ণে রূপান্তরিত হয়েছে। এরপরে তারা ধনী হয়ে যায় এবং পরবর্তী জমিদারি লাভ করে। যদিও বা পরশ পাথরের ছোঁয়ায় লোহা স্বর্ণ হয়ে যায়, বিষয়টি বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই এবং এটা সত্য বলে আদৌ প্রমাণিত নয়। তারপরও লোকমুখে এই কথাটা প্রচলিত আছে যে তারা মাহত থেকে ধনী হয়ে যাওয়ার পিছনে এটাই প্রধান কারণ ছিল এবং এটি আমাদের এলাকায় এখনও মুরব্বীদের কাছ থেকে এরকম শোনা যায়। পাশাপাশি তাদের একেবারে গরিব থেকে ধনী হওয়ার পরে তাদের আচরণে যে মারাত্মক পরিবর্তন আসে, সেই পরিবর্তনের কারণে অবশেষে তাদের হাতে তাদের মায়ের জীবন যায়। প্রিয় দর্শক, আমরা প্রথমে এসেছি লক্ষণ পোদ্দার জমিদারের সমাধিসৌধে। যেহেতু এটি বেশ পরিচিত, এখানে অনেক লোকে এখানে ঘুরতে আসেন, আমরা তাই এসেছি। এখন আমরা যাব তার বাড়িতে এবং তার বাড়ির বিভিন্ন কাঠামো আপনাদেরকে দেখাবো এবং তুলে ধরবো বিভিন্ন ঐতিহাসিক কাহিনী। আমরা ছোটোকাল থেকেই এই জমিদারের বিষয়ে, লোহাগড় জমিদারের বিষয়ে অনেক শুনেছি। বিভিন্ন কাহিনী প্রচলিত আছে তার সম্পর্কে আমরা দেখব এবং আস্তে আস্তে কিংবা একে একে তার বিষয়ে তুলে ধরব। আসুন আমরা তার বাড়ির দিকে যাই। তার বাড়িতে সমাধিসৌধ থেকে তার বাড়িতে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরে আমরা ধীরে সুস্থে এগিয়ে যাচ্ছি। দুপাশে ঘন জঙ্গল বা সুপারি গাছ, বিভিন্ন গাছের বাগান দেখতে পাচ্ছেন। সেটি পেরিয়ে আমরা চলে যাব তার বাড়িতে। রাস্তা হতে বাড়িতে ঢুকতেই হাতের ডান পাশে অত্যন্ত জরাজীর্ণ একটি বিল্ডিং, অনেক পুরাতন বিল্ডিং। এটি জমিদারের বাড়ি, অন্যতম বিল্ডিং ঘর বা প্রাসাদ। শোনা যায় যে বাড়িতে ঢোকার পথেই বিশাল বড় একটি গেট ছিল। বিগত কয়েক বছর আগেও যার অস্তিত্ব ছিল, কিন্তু অত্যন্ত রিস্কি হওয়ার কারণে গেটটি অবশেষে এই বাড়িতে বসবাসরত যারা আছেন তারা দায়িত্ব নিয়ে ভেঙে ফেলে, যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে। আসুন আমরা আরও ভিতরে যাই এবং দেখি কী অবস্থা। আমরা জমিদার বাড়িতে ঘুরতে যাওয়ার পর সেখানে একজন ব্যক্তিকে আমরা পাই, যিনি আমাদেরকে অনেকটা গাইডের মতো পরিচালনা করেছেন এবং জমিদারদের বিভিন্ন ইতিহাস তুলে ধরেছেন। জমিদারদের হীরা জহরত ও দামি জিনিস রাখার জন্য একটি অন্ধকার কুঠুরি
বা গুপ্তঘর ব্যবহার করতেন, যেটি ছিল আন্ডারগ্রাউন্ড। আমাদের এই চাচা যিনি আমাদেরকে এই বিষয়ে বলছেন, তিনি বলছেন যে ঠিক এই জায়গাটাই আন্দারমানিক ছিলেন, অর্থাৎ গুপ্তঘর ছিলেন। সেখানে সোনা, রূপা এবং দামি দামি মূল্যবান সম্পদগুলো এখানে লুকায়িত ছিল বা লুকিয়ে রাখা হতো। এবং উনি আরও বলছেন যে উনি যখন ছাত্র ছিলেন ছোট বয়সে, তখন এখানে আসতেন এবং এখানে সে যেই ঘরটি ছিল সেটি একসময় ব্যবহার অযোগ্য হয়ে পড়ে এবং পরিত্যক্ত হয়ে পড়ে, তবে খোলা ছিল, ভিতরে ঢুকতে পারতেন, তারা ঘুরে ঘুরে দেখতেন এবং দুষ্টামি করতেন। বর্তমানে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে যে একটা ঘর ছিল আন্দারমানিক ছিল, সেটির বিন্দুমাত্র চিহ্নই নেই। এটি সুপারি গাছ এবং দেওয়ালের মধ্যবর্তী জায়গায় ছিল। আসুন তার পরবর্তী বিষয়গুলো আমরা এই মুহূর্তে পুকুরটি ইশারা করে চাচা যে কথাগুলো বলছিলেন, তিনি বলছেন যে এই পুকুরটি একসময় আরও ছোট ছিল এবং সেটির তলা সহকারে পাকা ছিল এবং পুকুরটিতে পানি রাখা হতো না। জমিদাররা তাদের টাকা পয়সা, বিশেষ করে তখনকার সময় ছিল পয়সা, সেই পয়সাগুলো এই পুকুরে এই পুকুরে রাখা হতো, অর্থাৎ জমিদার খাজনা যেটা হতো সেগুলো এই পুকুরে, এটা অনেকটা ক্যাশের মতো ব্যবহার করা হতো। তাহলে বোঝা যায় যে আসলে এই জমিদাররা কোন লেভেলের জমিদার ছিলেন এবং তাদের আয়ের পরিমাণ কেমন ছিল, যে এই মুদ্রা রাখার জন্য কোনো ছোটোখাটো কোনো বাক্স বা সিন্দুক ছিল না। পুরো আস্ত একটা পুকুরকেই তারা সিন্দুক হিসেবে ব্যবহার করতো। সিন্দুক না, এটাকে একটা বাক্স হিসেবে ব্যবহার করতেন যেখানে পয়সা রাখা হতো। এটা সত্যি অবাক করা বিষয় যে তাদের ইনকাম কেমন ছিল। সঙ্গে আরেকটা জিনিস বলা যায় যে তিনি আরও বলেন এবং ইতিহাস থেকে শোনা যায় যে তার সম্পত্তির পরিমাণ এবং টাকা পয়সার পরিমাণ এত বেশি ছিল যে ব্রিটিশ জৈনিক ব্যক্তি বা রাজকর্মচারী যখন এখানে আসতে চেয়েছেন, তখন তিনি ডাকাতিয়া নদী থেকে তার বাড়ি পর্যন্ত যে রাস্তা ছিল, ওই রাস্তায় টাকা দিয়ে একবার বিছিয়ে দিয়েছেন। ভাবা যায় যে কি পরিমাণ তাদের সম্পত্তি ছিল। আপনারা এই মুহূর্তে যেটি দেখছেন টিন সেট ঘর, এটি হচ্ছে সেই ঘর যেখানে তার বংশধরের যে ব্যক্তি মুসলমান হয়েছেন তার বংশধররা এখানে বসবাস করছেন এবং সামনের দোতলা যে ঘরটি দেখছেন সেখানেও তাদের আত্মীয় স্বজন বসবাস করেন। প্রিয় দর্শক, এটি সেই পুকুর যে পুকুরে দুধ ভর্তি করে জমিদার তার মাকে দুধের মধ্যে চুবিয়ে মেরেছিলেন শুধুমাত্র দুধ খেতে চাওয়ার অপরাধে। গাইডরুমে আমাদের এই ভদ্রলোক তিনি আমাদেরকে এই পুকুরটি দেখাচ্ছেন এবং তিনি বললেন যে এই পুকুরটির 5-6 ফিট নিচেই পুকুরের যে তলাটা পাকা ছিল সেটি যদি 5-6 ফিট কাটা হয় তাহলে দৃশ্যমান হবে, তবে কেউ এটার দায়িত্ব নিচ্ছে না, তাই সেটি করছে না। এই পুকুরটি ব্যবহার হতো অর্জিত খাজনার টাকা রেখে দেওয়ার জন্য। তবে সম্পত্তি যাই ছিলেন, তিনি ছিলেন অত্যন্ত অত্যাচারী, যার অত্যাচারের নমুনা আমরা আপনাদেরকে ইতিপূর্বে কিছুটা বলেছি। এবং অত্যাচারের মাত্রাটা এত ছিল যে তারা 2 ভাই ছিলেন এবং 2 ভাই চরম জুয়ায় এবং মদে আসক্ত ছিলেন, নেশা আসক্ত ছিলেন। তারা জুয়ারই এমন পর্যায়ে জুয়া খেলতেন যে তাদের বাড়ির সামনে দিয়ে যদি কোনো গর্ভবতী মহিলা যেত তাহলে তারা 2 ভাই এই মহিলাকে উল্লেখ করে টার্গেট করে বলতেন যে এই মহিলার গর্ভে যে বাচ্চা আছে সেটি হবে ছেলে, আরেকজন বলতো যে না সেটি মেয়ে হবে। এবং এটা নিয়ে তারা তর্কাতর্কি করতো এবং বাজি ধরতো। বাজি ধরার পরে তখন সেই মহিলাকে নিয়ে আসতো, নিয়ে এসে
তার পেট কেটে তার বাচ্চাটা বের করে এরপর তারা কোন ভাই জিতেছে, বাচ্চাটা ছেলে না মেয়ে, সেভাবে তারা বাজি ধরে জিতত এবং এটা প্রমাণ করতো যে কে জিতেছে। একজন প্রভাবশালী জমিদার যিনি আজ থেকে 200 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তারপরও তাকে মানুষ মনে রেখেছে তার কার্যকলাপের জন্য। আজও মানুষ এখানে আসে, ঘুরতে আসে, দেখতে আসে। কখনো তার বিভিন্ন কীর্তিকলাপ দেখে তাকে অবশ্যই মানুষ মনে করে, কখনো বা ঘৃণা করে। পৃথিবীতে মানুষ, আমরা মানুষ, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সকলেই মানুষ, কেউ ধনী, কেউ গরিব, কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ বেটে। কিন্তু কখনোই এসব নিয়ে, অর্থ সম্পদ নিয়ে, শারীরিক সৌন্দর্যতা নিয়ে, কিংবা বিভিন্ন গুণ নিয়ে, রূপ নিয়ে কখনোই অহংকার করতে নেই। কারণ একদিন সকলকেই এই মাটির সাথে মিশে যেতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমি চেষ্টা করেছি আপনাদেরকে লোহাগড়ার জমিদারদের বাড়িঘর দেখানোর জন্য এবং তাদের ইতিহাস তুলে ধরার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ জানিয়ে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবুল্লাহ সরোয়ার থেকে মোহাম্মদ গোলাম সরোয়ার, সিজন।